2025 সালটা আন্তর্জাতিক রাজনীতির জন্য কিন্তু বেশ ঘটনাবহুল একটা বছর ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। একদিকে যেমন কিছু যুগান্তকারী গেম চেঞ্জিং চুক্তি হয়েছে, তেমনি অন্যদিকে বড় বড় সংঘাত, নতুন রাজনৈতিক মেরুকরণের মতো ঘটনাও আমরা দেখেছি। আর এই সব কিছুই কিন্তু বিশ্বজুড়ে ক্ষমতার যে ভারসাম্য সেটাকে নতুন করে সাজিয়ে দিচ্ছে। আজকে আমরা সেই বছরের কয়েকটি বড় ঘটনা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো, বোঝার চেষ্টা করব এগুলোর ভেতরের যোগসূত্রটা কি। ঠিক তাই। আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হতে পারে, কিন্তু সমুদ্র আইন থেকে শুরু করে ধরুন মধ্যপ্রাচ্যের সংঘাত বা মার্কিন পররাষ্ট্রনীতির পরিবর্তন, এগুলো সবই একটা বৃহত্তর ছবির অংশ। আমরা দেখব কিভাবে এই ঘটনাগুলো একে অপরের উপর প্রভাব ফেলেছে। চলুন শুরু করা যাক এমন একটা বিষয় দিয়ে যা পৃথিবীর প্রায় 70% এলাকাকে প্রভাবিত করে, আমাদের মহাসাগর। হ্যাঁ, উন্মুক্ত সমুদ্র চুক্তি বা হাই সিজ ট্রিটি, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমরা তো জানি পৃথিবীর বেশিরভাগটাই জল, কিন্তু সেই জলেরও যে একটা বিশাল অংশ বলতে গেলে আইন কানুনহীন ছিল, এটা অনেকেই জানে না। একদম। এতদিন তো এই বিশাল এলাকার জীববৈচিত্র্য বলতে গেলে পুরোপুরি সুরক্ষাহীন ছিল। একটা ওয়াইল্ড ওয়েস্টের মতো অবস্থা। ঠিক। এর প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 1982 সালের জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনে, যেটাকে সংক্ষেপে UNCOLOS বলা হয়। সমুদ্রের সংবিধান। হ্যাঁ, অনেকটা সমুদ্রের সংবিধান বলা চলে। এই আইনটা ঠিক করে দিয়েছিল যে একটা দেশের উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা হবে তার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা EAZ। ওই এলাকার সব সম্পদের মালিক ওই দেশ। এক্স্যাক্টলি। কিন্তু সমস্যাটা হলো, এই 200 মাইলের বাইরে যে বিশাল আন্তর্জাতিক জলরাশি, যা পৃথিবীর মোট মহাসাগরের প্রায় 2/3, সেখানে কোনো দেশেরই নিয়ন্ত্রণ ছিল না। আর উদ্বেগের বিষয় হলো, সেই বিশাল এলাকার মাত্র 1.2% সুরক্ষিত ছিল। তাহলে সহজ কথায়, একটা দেশের উপকূল থেকে সমুদ্রে যেতে থাকলে কয়েকটা ধাপ আছে। প্রথমে রাষ্ট্রীয় সমুদ্র অঞ্চল 12 নটিক্যাল মাইল পর্যন্ত, তারপর আরও কিছু এলাকা, আর শেষে বিশাল একটা অর্থনৈতিক জোন। আর এই নতুন চুক্তিটা হলো সেই সব জোনের বাইরের এলাকার জন্য, যেটাকে বলা হয় সবার সমুদ্র বা হাই সিজ। এই চুক্তি সেই সুরক্ষাহীন আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক সুরক্ষিত এলাকা বা মারিন প্রোটেক্টেড এরিয়াজ তৈরির সুযোগ করে দিয়েছে। এর বিধানগুলো তো বেশ যুগান্তকারী, তাই না? অবশ্যই। যেমন ধরুন, সামুদ্রিক জেনেটিক সম্পদ থেকে যা লাভ হবে তা ন্যায্যভাবে ভাগাভাগি করতে হবে। এটা একটু বুঝিয়ে বলবেন। কোনো ধনী দেশ সমুদ্রের গভীর থেকে কোনো বিরল অণুজীব আবিষ্কার করে $বিলিয়ন ওষুধ বানালে তার লাভের একটা অংশ অন্য দেশগুলোকেও দিতে হবে। বাহ, এটা তো উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা বিশাল ব্যাপার, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, যাদের ব্লু ইকোনমি নিয়ে বড় পরিকল্পনা আছে। চুক্তিটা তো 26 সালের 17 জানুয়ারি থেকে কার্যকর হবে। আর এর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে, এখন থেকে উন্মুক্ত সমুদ্রে যে কোনো বড় প্রজেক্ট শুরু করার আগে তার পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা EIA বাধ্যতামূলক করা হয়েছে। তার অর্থনৈতিক কর্মকাণ্ডের চাপে সামুদ্রিক পরিবেশ যাতে ধ্বংস না হয়ে যায় সেটা নিশ্চিত করা। একদম। একদিকে জীববৈচিত্র্য রক্ষা, অন্যদিকে ব্লু ইকোনমির টেকসই বিকাশ। এক কথায়, এতদিন যা সবার সম্পত্তি ছিল কিন্তু কারো দায়িত্ব ছিল না, এখন তাকে একটা নিয়মের আওতায় আনা হচ্ছে। একদিকে আন্তর্জাতিক আইনের এমন একটা বড় সাফল্য, আর অন্যদিকে আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, সেখানে কিন্তু পরিস্থিতি ছিল একেবারে উল্টো। হ্যাঁ, সেখানে বলতে গেলে আইন কানুন ভাঙারই একটা প্রতিযোগিতা চলছিল। 25 সালের মাঝামাঝি সময়ে ইরান আর ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা তো পুরো দোস্তর একটা যুদ্ধ। 13 জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটা বড়সড় হামলা চালায় ইরানের পারমাণবিক আর সামরিক স্থাপনার উপর। আর এর মধ্যে দিয়ে তাদের দীর্ঘদিনের ছায়াযুদ্ধটা একটা সরাসরি সংঘাতে রূপ নেয়। ইরানও কিন্তু এর প্রতিক্রিয়ায় দেরি করেনি। না, একদমই না। ঠিক পরদিনই তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় পাল্টা হামলা চালায়। আর এই সংঘাতে তো যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছিল। হ্যাঁ, 22 জুন অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের 3টে পারমাণবিক স্থাপনায় তারা আক্রমণ করে। এই 12 দিনের তীব্র সংঘাতে হতাহতের সংখ্যাটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দেখায়।
ইরানের দিকে প্রায় ৬১০ জন নিহত আর ৪৭০০ জন আহত হয়। আর ইসরায়েলের দিকে? ইসরায়েলের দিকে সংখ্যাটা অনেক কম, ২৯ জন নিহত আর ৩২০০ জনের বেশি আহত। সংখ্যার দিক থেকে ইরানের ক্ষতি অনেক বেশি মনে হলেও নিছক সংখ্যা দিয়ে তো আর যুদ্ধের কৌশলগত জয় পরাজয় মাপা যায় না। এখানেই আসল বিষয়টা। ইরানের আসল ক্ষতিটা ছিল কৌশলগত। তাদের শীর্ষস্থানীয় বিজ্ঞানী আর রেভলিউশনারি গার্ডের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারকে হারানো। এই যে সরাসরি সংঘাত আর প্রতীকী নামের অপারেশনের প্যাটার্ন, এটা তো শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ ছিল না। প্রায় একই সময়ে দক্ষিণ এশিয়াতেও আমরা একই ধরনের ঘটনা দেখেছি। ঠিক ২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে একটা সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। আর তার জের ধরেই ভারত ৭ মে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে একটা অভিযান চালায়। পাকিস্তানও বসে থাকেনি। তারা ১০ মে অপারেশন বুনিয়ান উল মারসুজ নামে ড্রোন ও মিসাইল ব্যবহার করে পাল্টা অভিযান পরিচালনা করে। এটা শুধু সামরিক অভিযান ছিল না, একটা ন্যারেটিভেরও যুদ্ধ ছিল। নিজেদের দেশের জনগণের কাছে শক্তি আর ন্যায়সঙ্গত প্রতিশোধের বার্তা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা। কিন্তু পরে তো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সংঘাত থামে। ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফলটা বেশ জটিল। ভারত দাবি করল তারা সফলভাবে সন্ত্রাসীদের ঘাঁটিতে আঘাত এনেছে এবং বিজয়ী হয়েছে। আর পাকিস্তান দাবি করল যে তারা সফলভাবে ভারতের আগ্রাসন প্রতিহত করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করেছে। তাহলে আদতে কে জিতল? মনে হচ্ছে দুই পক্ষই নিজেদের মতো করে একটা বিজয়ের গল্প তৈরি করেছে তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য। সম্ভবত তাই। এটি একটি অমীমাংসিত পরিস্থিতি তৈরি করেছে। আর মজার ব্যাপার হলো, একদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সেই একই যুক্তরাষ্ট্র বৈশ্বিক অঙ্গনে সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলছিল। হ্যাঁ, অর্থনীতির মাঠে ট্রাম্পের সেই একতরফা শুল্ক নীতির ঘোষণা, ২৫ সালের এপ্রিলে তিনি যখন বিদেশি পণ্যের উপর ঢালাওভাবে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন, তখন বৈশ্বিক বাণিজ্যে একটা বড় ঝাঁকুনি লেগেছিল। ট্রাম্পের যুক্তি ছিল খুবই সোজাসাপটা, আমেরিকা ফার্স্ট। তার মতে এই নীতির ফলে মার্কিন উৎপাদন শিল্প বিদেশি প্রতিযোগিতার হাত থেকে সুরক্ষা পাবে। আর কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে উৎসাহিত হবে। হ্যাঁ, যদিও কিছু দেশের সাথে স্বল্পমেয়াদী বাণিজ্য চুক্তি হয়েছিল, কিন্তু এই একতরফা পদক্ষেপটা অনেক দেশের জন্য, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য একটা ওয়েক আপ কল হিসেবে কাজ করে। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয় মনে হয়েছে এর আইনি দিকটা। যুক্তরাষ্ট্রের একটা আপিল আদালতই তো ট্রাম্পের আরোপ করা এই শুল্কের বেশিরভাগকে অবৈধ বলে রায় দিয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা যুক্তরাষ্ট্রের সিস্টেম অফ চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা দারুণ উদাহরণ। আদালত মনে করেছে যে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করে কংগ্রেসকে পাশ কাটিয়ে এই শুল্ক আরোপ করেছেন। এটাই দুর্বল করে দিয়েছে। ঠিক। এই আইনি লড়াইটা শেষ পর্যন্ত একটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে, যা প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। এই যে একতরফা সিদ্ধান্ত নেওয়া, এর আর একটা বড় উদাহরণ তো ছিল পুতিনের সাথে ট্রাম্পের বৈঠকটা। আলাস্কায়। হ্যাঁ, লোকেশনটাই তো একটা স্টেটমেন্ট। লোকেশনটা সত্যিই প্রতীকী। আলাস্কা একসময় রাশিয়ারই অংশ ছিল এবং এটি দুই দেশের সীমান্ত এলাকা। ২৫ সালের ১৫ আগস্টের এই বৈঠকটা ছিল রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক। বৈঠকের মূল কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন যুদ্ধ। সেখানে পুতিন তো একটা প্রস্তাব দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, যুদ্ধের অবসানে একটি নক্কর প্রস্তাব দেন, যা পশ্চিমা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। প্রস্তাবটা ঠিক কী ছিল? আর সেটা কি আসলেই একটা সিরিয়াস শান্তি প্রস্তাব ছিল, নাকি পশ্চিমা জোটের মধ্যে বিভেদ তৈরির একটা চাল? ইউক্রেনের ডনবাস, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে। ইউক্রেন ভবিষ্যতে কখনোই ন্যাটোতে যোগ দিতে পারবে না এবং ক্রিমিয়াকে আন্তর্জাতিকভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ঠিক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাভাবিকভাবেই এই প্রস্তাব সাথে সাথে প্রত্যাখ্যান করেন। কিন্তু পুতিন তো জানতেনই যে এই প্রস্তাব মানা হবে না। অনেকেই তাই মনে করেন। ট্রাম্পের মতো একজন নেতার সামনে এই প্রস্তাব দিয়ে তিনি হয়তো দেখাতে চেয়েছেন যে দেখো, আমি শান্তির জন্য প্রস্তুত, কিন্তু ওরাই রাজি হচ্ছে না। একদিকে যখন এই বড় শক্তিগুলো নিজেদের মধ্যে ক্ষমতার খেলা খেলছে, তখন অনেক ছোট দেশ কিন্তু নিজেদের অভ্যন্তরীণ সংকট নিয়ে হিমশিম খাচ্ছিল। নেপালের পরিস্থিতি তো খুবই উদ্বেগজনক হয়ে উঠেছিল।
25 সালের সেপ্টেম্বরে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারের দেওয়া নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা খুব দ্রুতই সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে 70 জনেরও বেশি মানুষ নিহত হয়। হ্যাঁ, রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে একটা সামাজিক মাধ্যম বিষয়ক সিদ্ধান্ত থেকে এত বড় সংকট, এটা ভাবা যায় না। তার মানে হলো ওই নিষেধাজ্ঞাটা হয়তো দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করেছে। ঠিক তাই। এর পেছনে সরকারের প্রতি মানুষের অসন্তোষ, অর্থনৈতিক সমস্যা সহ আরও অনেক কারণ ছিল। এই তীব্র সংকটের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। আর এরপরেই তো নেপালের রাজনীতিতে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে। একদম। 13 সেপ্টেম্বর সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন, যিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সামনে এখন দুটো বড় চ্যালেঞ্জ: দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং 26 সালের 5 মার্চ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। এই যে আঞ্চলিক অস্থিরতা, এটা আমাদের আবার মধ্যপ্রাচ্যের দিকে ফিরিয়ে নিয়ে যায়। ইরান ইসরায়েল সংঘাতের পর উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটা বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, তাই না? অবশ্যই। বিশেষ করে 9 সেপ্টেম্বর কাতারে যখন হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা হয়, তখন উপসাগরীয় দেশগুলো বুঝতে পারে যে সংঘাতের আগুন তাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। আর এই ঘটনা তাদের বাধ্য করে যুক্তরাষ্ট্রের উপর তাদের চিরাচরিত নির্ভরতার নীতিটা নতুন করে ভাবতে। হ্যাঁ, তারা বুঝতে পারে নিজেদের নিরাপত্তার জন্য তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। আর সেই ভাবনা থেকেই কি আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর ধারণাটা আবার সামনে আসে? এবার বিষয়টা অনেক বেশি সিরিয়াস। 15 সেপ্টেম্বর ওআইসি এবং জিসিসির জরুরি সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের কথা হয়। মিশর আর ইরাক সরাসরি একটা যৌথ প্রতিরক্ষা জোটের প্রস্তাব দেয়, যা আরব ন্যাটো হিসেবে পরিচিতি পায়। আর এই ধারণাকে আরও শক্তিশালী করে তোলে এর ঠিক দুদিন পর 17 সেপ্টেম্বর সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি। এটা ছিল একটা স্পষ্ট বার্তা। কি বার্তা? বার্তাটা হলো এই অঞ্চলের দেশগুলো এখন বাইরের শক্তির জন্য অপেক্ষা না করে নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে। আমরা যুক্তরাষ্ট্রকে দেখলাম মধ্যপ্রাচ্যে, ইউরোপে, দক্ষিণ এশিয়ায়, সব জায়গায় তাদের সরব উপস্থিতি। কিন্তু 25 সালে তাদের নিজেদের বাড়ির উঠোন অর্থাৎ ল্যাটিন আমেরিকাতেও তারা পুরনো একটা প্লেবুক নতুন করে ব্যবহার করছিল। হ্যাঁ, ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাসটা বেশ দীর্ঘ আর জটিল। 1920 শতকে মার্কিন কর্পোরেট স্বার্থে যে সামরিক অভিযানগুলো চালানো হতো, সেগুলোকে ব্যঙ্গ করে বানানা ওয়ার্স বলা হতো। যদিও 1934 সালে গুড নেইবার পলিসির মাধ্যমে যুক্তরাষ্ট্র কথা দিয়েছিল যে তারা আর হস্তক্ষেপ করবে না। কিন্তু স্নায়ুযুদ্ধের সময় সেই প্রতিশ্রুতি তারা রাখেনি। সে সময়ে তো বামপন্থী সরকারগুলোকে ক্ষমতা থেকে হটানোর জন্য ওয়াশিংটনের গোপন সমর্থন একটা নিয়মিত ব্যাপার ছিল। 25 সালে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যা ঘটছিল, তার মধ্যে কি সেই ইতিহাসেরই প্রতিধ্বনি শোনা যায়? অনেকেই তাই মনে করেন। 25 সালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ায় এবং ক্যারিবীয় অঞ্চলে দেশটির কয়েকটি নৌযানে বিমান হামলাও চালায়। ওয়াশিংটনের আনুষ্ঠানিক ব্যাখ্যা ছিল মাদক পাচার রোধ করা। হ্যাঁ, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য, যেখানে তিনি প্রয়োজনে স্থল অভিযানের সম্ভাবনাও নাকচ করেনি, তা ভিন্ন ইঙ্গিত দেয়। অর্থাৎ আনুষ্ঠানিক কারণ যাই দেখানো হোক না কেন, আসল উদ্দেশ্য ছিল কারাকাসে সরকার পরিবর্তন করা। অনেক বিশ্লেষকের ধারণা ঠিক এটাই। মাদক পাচার রোধকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার ওপর সর্বোচ্চ চাপ তৈরি করতে চেয়েছিল, যার চূড়ান্ত লক্ষ্য ছিল মাদুরো সরকারের পতন ঘটানো। তার মানে স্নায়ুযুদ্ধের সময় সেই হস্তক্ষেপের নীতিটা হয়তো কখনোই পুরোপুরি শেষ হয়ে যায়নি, শুধু সময়ের সাথে সাথে তার রূপ বদলেছে। 25 সালের এই ঘটনাগুলো সব মিলিয়ে দেখলে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। একদিকে আমরা উন্মুক্ত সমুদ্র চুক্তির মতো আন্তর্জাতিক আইনের নতুন প্রয়োগ দেখলাম, আবার অন্যদিকে মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ায় দেখলাম আইনের পুরোপুরি লঙ্ঘন। সাথে ছিল যুক্তরাষ্ট্রের একতরফা পররাষ্ট্রনীতি আর বিশ্বজুড়ে নতুন জোট গঠনের একটা প্রচেষ্টা। এই সমস্ত ঘটনা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার চূড়ান্ত ভাঙন দেখছি, যেখানে পৃথিবীটা একে অপরের সাথে প্রতিযোগী কয়েকটি আঞ্চলিক ব্লকে ভাগ হয়ে যাচ্ছে, নাকি এগুলো একটা আন্তঃসংযুক্ত বিশ্বে ক্ষমতারই এক সাময়িক পুনর্বিন্যাস, যা হয়তো সময়ের সাথে আবার স্থিতিশীল হয়ে উঠবে? এই প্রশ্নটির উত্তরই হয়তো আগামী দশকগুলোর ভূ রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণ করে দেবে।